হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ইউনিট 6-এর আমাদের টপিক 1 রাইমার্টিনের সলিউশন হয়ে গিয়েছিল। আজকে আমরা টপিক 2-এর সলিউশন করব। তোমরা অনেকেই নাইট্রোজেন গঠিত জৈব যৌগের এই চ্যাপ্টার থেকে অনেকেই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো। আমি বাকি পার্টগুলো কমপ্লিট করতে গিয়ে এই পার্টটা আর ধরা হয়নি। দেখো, আমি তোমাদের রাইমার্টিন পুরো কমপ্লিট করে দেব, এটা আমি তোমাদের কথা দিয়েছি। আমার এখন রাইমার্টিনের ভিডিওতে খুব একটা বেশি ভিউ হয় না, কারণ সবাই হয়তো সাজেশান পড়ছো, থিওরি পড়ছো, কিন্তু অনেকেই রাইমার্টিন করছো যারা ভালো প্রিপারেশানের মধ্যে আছো। ভালো প্রিপারেশানের জন্য অবশ্যই রাইমার্টিন দেখে যেতে হবে, বিশেষত অর্গ্যানিক পার্টটা রাইমার্টিন থেকে পুরোটাই তোমরা কমন পেয়ে যাবে, এটা শিওর, প্রত্যেক বছরই হয়। তো রাইমার্টিনের আমরা ইউনিট 6-এর বাকি প্রশ্ন উত্তরগুলো করব। তার আগে তোমাদের মধ্য থেকে একজন আমাকে কমেন্ট করেছিলে, আমি জাস্ট ভিডিওটা করা শুরু করব এই সময় ও আমাকে মেসেজ পাঠিয়েছে যে রাইমার্টিনের সলিউশনগুলো ওদের খুব ভালো লাগছে, ওদের বন্ধুরাও দেখছে। তোমাদের উপকারে লাগলে এটাই যথেষ্ট। থ্যাংক ইউ তোমাদের পাশে থাকার জন্য। তো যাই হোক, চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। চলো, ইউনিট 6-এর আমাদের যেখানে রয়েছে ইউনিট 6, দেখো আমার লাস্ট মিনিট কেমিস্ট্রি ডোজ ব্যাচে তোমরা এনরোল করতে পারো। এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস উইথ আমার হোয়াটসঅ্যাপ গাইড গ্রুপ, যেখানে তোমরা পরীক্ষার শেষ পর্যন্ত আমি তোমাদের যা কিছু সাজেশান দেওয়ার, যা কিছু ইম্পর্টেন্ট করার, ডিসকাশন করার, ওখানে আমাদের আলোচনা হবে। যদি এখনও আমার এই কেমিস্ট্রি ডোজ ব্যাচে এনরোল করতে চাও, মাত্র 99 রুপিসে আমি তোমাদের অ্যাড করব, এবং আমার খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ইউনিট ওয়াইজ ওয়ান শট সাজেস্টিভ ভিডিও শুরু হবে, এবং সেই ভিডিওতে আমি অবশ্যই তোমাদের গাইড করে দেবো যে এবছরের জন্য তোমাদের কোন অংশগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যে মডেলগুলো বেরিয়েছে, সত্যি আমার কেমিস্ট্রির কথা বলছি, এবছর যেগুলো ইম্পর্ট্যান্ট ছিল সে তার উপরে ভিত্তি করে কিন্তু মডেলগুলো বেরিয়েছে। এটা একটা বিষয়, যে মডেলগুলো তোমাদের এমনি জাস্ট কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য দেয়নি, দেখলাম যে ফলো করেও দিয়েছে। আমি জাস্ট ইউনিট 5-এর একটা সাজেশান ভিডিও বানাবো এরকম প্ল্যান করে, জাস্ট তার ম্যাটেরিয়ালস রেডি হয়ে গেছে, কোনগুলো ইম্পর্ট্যান্ট এবছর সেটা বাছা হয়ে গেছে। তো সেটা বাছতে গিয়ে দেখলাম এরকমটা কিন্তু কোশ্চেন করেছে। তাই তোমরা চেষ্টা করো মডেলগুলোর কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করে যেতে বলছি না, ওই মডেলগুলোর যে কোশ্চেনটা যে কনসেপ্টের ওপরে, যে থিওরির উপর বেস করে হয়েছে, তাহলে সেই জায়গাটা তোমরা সেই থিওরিটা একটু ভালো করে দেখে যাবে, এটাই আমার বলার। এটা করে গেলে নিশ্চয়ই আমার মতে নিশ্চয়ই উপকার পাবে। চলো, আমাদের টপিক, আমি এই অর্গ্যানিকটাই একমাত্র তোমাদের এরকম হাতে লিখে দিয়েছি, কারণ এগুলো তো আর টাইপ করা সম্ভব না, তাই হাতে লিখে দিয়েছি তাড়াতাড়িতে, একটু শেষের দিকে একটু গুছিয়ে লিখেছি। যাই হোক, তো আর বাকি কিন্তু আমার বেশিরভাগই টাইপ, আর বাকিগুলো আর বাকিগুলো সব টাইপেই রাইমার্টিনের অ্যান্সার। তো তোমাদের হাতের লেখা বুঝতে অসুবিধা হবে না। যারা পিডিএফ সহ আমার এই ব্যাচে এনরোল করতে চাও, তাহলে অবশ্যই তারা এনরোল করতে পারো। চলো আমরা তাহলে আমাদের ইউনিট টপিক 1-এ সায়ানাইড, আইসোসায়ানাইড ছিল। এখন আমরা নাইট্রাইট যেটা আছে, অ্যালিফেটিক নাইট্রো যৌগ, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক নাইট্রো যৌগ। চলো, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা, নাইট্রোবেনজেনকে কীভাবে আমরা ফিনাইল হাইড্রোজেন করব। দেখো, প্রথমে এই রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই তুমি যেখানে যাবে এই দুটো যৌগের সংকেত তোমাকে পাশাপাশি লিখে এবার ভাবতে হবে যে কী করে যাব। তো আমরা ফিনাইল হাইড্রোজেনের সংকেত এইটা, হাইড্রোজেনে একটা ফিনাইল গ্রুপ আছে, এটা হচ্ছে NH2 হাইড্রোজেন। তো এখানে দেখো এই যে N, এটা তাহলে অ্যামিন হতে হবে। দেখো এই যে NH, এটা অ্যামিন হতে হবে। তাহলে আমরা SN গাঢ় HCl বা জিঙ্ক গাঢ় HCl দিয়ে আমরা বিজারিত করে অ্যানিলিন করে নিলাম নাইট্রোজেনকে। এবারে আমরা কি করলাম না, একে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড করলাম নাইট্রাস অ্যাসিড দিয়ে ঠান্ডা মাধ্যমে। এবার আমরা যদি একে দেখবে, এটা এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের, দেখো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা কিন্তু এই নাইট্রোজেনিয়াস জৈব যৌগে খুব ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড, কারণ আমরা যেমন গ্রিগনার্ড বিকারক থেকে সব কিছু পাই না, তেমনি একই রকম আমরা এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকেও আমরা সব কিছু বানাতে পারি। ঠিক আছে, তাই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে কী কী বানাচ্ছি এরকম একটা ছক নিশ্চয়ই সব বইয়ে
এইটা থেকে এটা এরকম একটা যে ছক আছে, এই ছকটা একেবারে ঝাড়া মুখস্থ করবে। ওকে, চলো তাহলে আমাদের হয়ে গেল। এবারে সেকেন্ড কোশ্চেন ছিল বোধহয় কি, বেনজিন থেকে নাইট্রোবেনজিন। তো বেনজিন থেকে নাইট্রোবেনজিন তো একবারে সহজ, নাইট্রেশন করো মিক্স অ্যাসিড দিয়ে। ওকে, একটু হিট দিয়ে দেবে। তারপরে বলা হচ্ছে যে এইটা আমার জিজ্ঞাসা চিহ্নগুলো আছে। চলো, তো এই যে রিয়েজেন্টগুলো লিখতে হবে, রিয়েজেন্টগুলো চলো। তো রিয়েজেন্টগুলো এখানে কি আছে না, এখানে আমাকে নাইট্রোকে দেখো NH2 করেছে, তাহলে ওই একই রিয়েজেন্ট। আবার দেখো এই যে কার্বিলামিন রিয়াকশানের রিয়েজেন্ট, কয়েকটা তো নেম রিয়াকশান এবছর প্রচুর ইম্পর্টেন্ট কার্বিলামিন বিক্রিয়া, তার মধ্যে একটা 1 ডিগ্রি অ্যামিন একমাত্র এই বিক্রিয়াটা দেয়, এই যে NH2 1 ডিগ্রি অ্যামিন। ওকে, এটা আর বা PHও থাকলে মানে এটা অ্যানিলিন, এটাও তো 1 ডিগ্রি অ্যামিন, তাই তো অ্যানিলিনও 1 ডিগ্রি অ্যামিন। তো এই যে অ্যানিলিন, একে যদি আমরা ক্লোরোফর্মার একটা ক্ষার দিয়ে হিট করি, তাহলে এই যে এইখানে NC হয়ে যাবে, মানে এই যে ক্লোরোফর্মের সিটা এখানে চলে এসে এটা NC হয়ে যাবে, আইসোসায়ানাইড যৌগ হয়ে যাবে। ওকে, আর হাইড্রোজেনগুলো জলের সঙ্গে বিক্রিয়া জল হয়ে বেরিয়ে যাবে, সেটা তো সাইড প্রোডাক্ট লেখার দরকার নেই। মূল কথা হলো এখানে কি, যে আমি যদি 1 ডিগ্রি অ্যামিনে ক্লোরোফর্ম দিই, তাহলে এখানে এই 1 ডিগ্রি এনটার সঙ্গে NC আইসোসায়ানাইড যৌগ, দুর্গন্ধযুক্ত একটা যৌগ উৎপন্ন হবে। ওকে, এবার আছে যে এইখানে আবার এটা তৈরি করতে হবে, এটা থেকে এটা করতে কি দেবো, এটা এক্ষুনি তো করে এলাম, নাইট্রাস অ্যাসিড। এবার আমরা বললাম যে এই যে এটা বেনজিন ডাইজোন, PH মানে এটা ফিনাইল, এই যে এই যৌগটা থেকে তুমি এরকম খুলে লিখতে পারো, PH এর বদলে এরকম লিখতে পারো, কোনো ক্ষতি নেই, N2Cl এই যে। ওকে, এবার বললাম না যে এটার থেকে যা যা তৈরি করা যায় করে নেবে, যেমন KCN CuCN দিয়ে দিলে কি এটা সায়ানাইড হয়ে যাবে, নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যাবে, এখানে সায়ানাইড মাইনাস এখানে ঢুকে কি এই যে সায়ানোবেনজিন বা বেনজিন নাইট্রাইল হয়ে যাবে। চলো, এবারে আমাদের পরের আছে যে 3 এতে প্রশ্নটা একটু দেখে নিই। চলো, প্রশ্নটা কি আছে একটু দেখে নিই। এইটা থেকে এইটা রূপান্তর, নাইট্রোবেনজিন থেকে ক্লোরোবেনজিন রূপান্তর, আর এই যে বিয়েতে হচ্ছে নাইট্রোবেনজিন থেকে এই এটা হচ্ছে কি অ্যাসিটানিলাইট। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা যৌগ কিন্তু। চলো, তো আমরা এটা কি করব না, এই যে নাইট্রোবেনজিন থেকে আমরা ক্লোরোবেনজিন করার জন্য আমরা কি করব, নাইট্রোবেনজিনকে আগে অ্যানিলিন করব, অ্যানিলিনকে আমরা ডাইজোনিয়াম ক্লোরাইড। বললাম না, এই অর্গ্যানিকে দেখবে কোনো একটা রূপান্তরের ক্ষেত্রে এই যৌগটার পার্টিসিপেশান খুব ইম্পর্টেন্ট, দেখো তোমাকে কোনো কিছু রূপান্তর করতে বলছে, তাহলে তোমাকে আগে সেই যৌগটা থেকে এইখানে আসতে হবে। বেনজিন মানে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, বিশেষ করে এই বেনজিন যুক্ত যে অ্যারোমেটিক পার্টের নাইট্রোজেন ঘটিত জৈব যৌগগুলো, তো সেগুলোর সবসময় দেখবে তোমাকে কোনো রূপান্তর করা দিয়েছে মানে এই যৌগটা আগে বানাতে হবে। তাহলে এইটা আমি বানাবো কী করে, এটা তো আমি এটা একমাত্র বানানো কোথায় যায়, এই অ্যানিলিন থেকেই বানানো যায়, এই নাইট্রাস অ্যাসিড দিয়ে। ওকে, এটা যদি আমরা পড়েছিলাম না যে যদি অ্যালিফেটিক অ্যামিন হতো, তাহলে যদি এই রিয়েজেন্ট দিতাম, তাহলে আমাদের কি হতে বলো তো, অ্যালকোহল হয়ে যেত। তাহলে আমাদের হয় কি অ্যালকোহল, যদি আমরা অ্যালিফেটিক দিলে এটা অ্যালকোহল হয়ে যায়। ওকে, আজকে একটু আমার এই পিডিএফটা খুলতে অসুবিধা হবে, কারণ আমার ওই অ্যাপে না এই পিডিএফটা কেন জানি না খুলছে না, আমি যে অ্যাপে পড়াই। তো যাই হোক, তো যে ব্যাপারটা হলো যে তাহলে এই যে আমি যেটা বললাম, তাহলে আমার এই যে আমি প্রসঙ্গ এলো বলে দিলাম, আর পরে হয়তো এটাও আসবে বিক্রিয়াটা। আমি যেটা বলতে চাইছি, যদি এটা অ্যালিফেটিক অ্যামিন হতো, অর্থাৎ আর এর সঙ্গে মিথাইল ইথাইল প্রোপাইল কোনো অ্যালিফেটিক পার্টের সঙ্গে অ্যামিন যুক্ত হতো, তাহলে যদি আমি HNO2 দিতাম আর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিতাম, তাহলে এটা কিন্তু অ্যালকোহল হয়ে যেত। তোমরা অ্যালকোহলে পড়েছো কিনা জানি না। ওকে, 3rd সেমিস্টারে অ্যালকোহল হয়ে যাবে, বা এখানেও আছে আমাদের। কিন্তু এটাই যদি অ্যারোমেটিক অ্যামিন হয়, তাহলে কিন্তু এটা এই নাইট্রাস অ্যাসিডটা আবার কী করে পাওয়া যায়, এই নাইট্রাস অ্যাসিডের বদলে রিয়েজেন্টটা কী থাকবে, NaNO2 গাঢ় HCl, লঘু HCl, NaNO2 লঘু HCl। ওকে, আর 0 থেকে 5 এই দুটো মিলেই কি এই নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। তাই এই দুটো রিয়েজেন্টের বদলে এটা দিলেও চলবে। ক্লিয়ার? তাহলে আমি যেটা বলতে চাইছি যে এটা তাহলে অ্যারোমেটিক অ্যানিলিন আছে, মানে অ্যারোমেটিক অ্যামিন আছে, অর্থাৎ অ্যানিলিন আছে। তাহলে আমি কি করব না, এই নাইট্রাস অ্যাসিড বা NaNO2 লঘু HCl বা শুধু HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে কি হবে, এটা আমাদের
0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিলে আমাদের এটা ডাইজোনিয়াম ক্লোরাইড হয়ে গেল। এবারে ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমি যে কোনো জিনিস বানাতে পারবো। এখানে হচ্ছে এটা কি আমরা CuCl HCl দিয়ে দিলে, ওকে, স্যান্ড মায়ার বিক্রিয়া, ওকে, CuCl HCl দিয়ে দিলে কী হয়ে যাবে, এটা ক্লোরিনেশন এখানে হয়ে যাবে। এখানে দেখবে HBr কপার ক্লোরাইড দিলে তখন ব্রোমিন ঢুকে যেত। আর এর সঙ্গে আরেকটা বিক্রিয়া মনে রাখবে, স্যান্ড মায়ার বিক্রিয়া, তো এটা আরেকটা গ্যাটারম্যান। গ্যাটারম্যানের আবার দুটো আছে, এটা শুধু গ্যাটারম্যান আর আরেকটা হচ্ছে অ্যালডিহাইড আছে, গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ, যেখানে HCN অনাদ্র অ্যালুমিনিয়াম হাইড্রোজেন সায়ানাইড HCl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে গ্যাটারম্যান কজ আর গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ দুটো। এইগুলো কিছু কিছু রিয়াকশান কাছাকাছি নাম, সেগুলো একটু কম্পেয়ার করবে। আর এখানে শুধু গ্যাটারম্যান, ওকে, সে গ্যাটারম্যানের সময় শুধু কী করি না, আমরা কপার ক্লোরাইডের বদলে কপার গুঁড়ো নেব, কপার ডাস্ট নেব, ওকে, কপার গুঁড়ো সঙ্গে HCl, তাহলে ক্লোরিনেশন হয়ে যাবে। আর কপার গুঁড়ো HBr নিলে ব্রোমিনেশন হয়ে যাবে, এই জাস্ট পার্থক্য। তো যাই হোক, চলো আমাদের পরের বিক্রিয়াতে যে অ্যাসিটানিলাইট, নাইট্রোবেনজিন থেকে অ্যাসিটানিলাইট করতে গেলে এই দেখো এখানেও বুঝতে পারছো NH আছে, তাহলে নাইট্রোকে তো আগে তোমাকে NH করতে হবে, অর্থাৎ অ্যানিলিন করতে হবে, NH2 করতে হবে, তাই না? তাহলে আমি এটা করে নিয়ে, এটা তো আমরা কতবার করলাম। এবারে দেখো এই যে অ্যানিলিন থেকে এই যে অ্যাসিটাইল গ্রুপ যুক্ত করছি, অ্যাসিটাইল গ্রুপ, দেখো অ্যানিলিনে আমি ভাবো একটা হাইড্রোজেন তুমি বের করে দাও, এবারে ওইটার সঙ্গে যদি অ্যাসিটাইল ক্লোরাইড আমি যুক্ত করি, ওকে, এটা যদি যুক্ত করি, তাহলে দেখো এই যে HCl বেরিয়ে গিয়ে এইখানে এই যে CO অ্যাসিটাইল ক্লোরাইড, এই যে COCH3 অ্যাসিটাইল পার্টটা এখানে যুক্ত হয়ে যাবে, AC পার্টটা যুক্ত হয়ে যাবে, ওকে। আবার এটা দেখবে এর বদলে আমরা আরও একটা রিয়েজেন্ট নিতে পারতাম, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3C2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিলেও এটা অ্যাসিটাইলেশন, এখানে অ্যাসিটাইলেশন ঘটছে, ওকে। তো চলো আমাদের পরের পার্ট 4-এ বলা হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিনের মধ্যে নাইট্রো মূলকটি উপস্থিত কি আছে কীভাবে শোনাক্ত। মুলিকান বার্কার টেস্ট একেবারে ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য, মুলিকান বার্কার টেস্ট করবে। নাইট্রো গ্রুপের শনাক্তকরণের জন্য আমরা মুলিকান বার্কার টেস্ট ব্যবহার করি, নাইট্রো গ্রুপটা নাইট্রোসও হয়ে যায়। চলো কীভাবে হচ্ছে আমি দেখে নিই। তো এখানে দেখো এই যে নাইট্রো, তো একে যদি আমরা এই যে পশম মাধ্যমে বিজারিত করি, পশম মাধ্যমে বিজারিত, অ্যাসিড মাধ্যমে বিজারণ, ক্ষার মাধ্যমে নাইট্রো, এটা অবশ্য 2025-এ এই 3টে মাধ্যমে বিজারণটা এসে গেছে, তাহলে এবছর জন্য ইম্পর্টেন্ট নয়, মানে ওই যে 3টে মাধ্যমে, এটা এখানে আলাদা একটা রূপান্তরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিক্রিয়াগুলো কাজে লেগে যায়, তাই না? অর্গানিকে 2025-এ কিছু কিছু বিক্রিয়া এসে গেছে, সেগুলো যে করবো না সেটা হয়তো অন্যভাবে চলে আসছে, তাই অর্গানিকে একটু নেম রিয়াকশান টাইপের যদি আগের বছর আসছে সেটা করার দরকার নেই, কিন্তু ওই ছোটোখাটো যেগুলো সেগুলো করে নেবে। তো যাই হোক, এটা তাহলে কী হচ্ছে, আমরা এক্ষুনি যেটা জানলাম, এখানে আমরা এটা হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন হয়ে যাবে, NaOH, ওকে। এই পশম মাধ্যমে আমি যদি বিজারণ করি, ওকে, তাহলে পশম মাধ্যমে বিজারণ হওয়ার পরে এবারে এইখানে যদি আমি যে টলেন্সটা দিই, তাহলে টলেন্স কী করবে, নিজে বিজারিত হবে, একে আবার জারিত করবে, আবার ফার্দার জারিত করে, এই যে দেখো মানে এখানে ওটা সিঙ্গেল বন্ড ছিল, বাট দেখো অক্সিজেন যুক্ত হওয়ার থেকে অক্সিজেন এ যদি আবার অক্সিজেনকে কোনো কারণে আমি ডবল বন্ড আবার করে দিতে পারি, এখানে এনোর মধ্যে এনো, আর সেটাকে আমরা জারণ বলবো, ওকে। তাহলে এখানে এনের সঙ্গে ও এর কি সিঙ্গেল বন্ড ছিল, তাহলে এখানে আবার ডবল বন্ড হয়ে যাচ্ছে, মানে কি এখানে হাইড্রোজেনগুলো বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা কি জারণ হচ্ছে, এর জারণ হচ্ছে, তাহলে মানে এইটা জারিত হয়ে এনও হয়ে যাবে। আর এ কি সিলভারের মধ্যে সিলভার প্লাস আছে, সে বিজারিত হয়ে কি সিলভারের ধূসর অধক্ষেপ তৈরি করবে, এই ধূসর অধক্ষেপ একেবারে এই যে টেস্ট টিউবের গায়ে সেটে যাবে, সেটা মিররের মতো দেখাবে, ওকে। মুলিকান বার্কার টেস্ট এটাকে বলতেছে, মুলিকান বার্কার টেস্ট। একটু ভাষা দিয়েও যে বই যেখানে থিওরিটা আছে ভাষা দিয়ে সেটাও একটু করে নিও। চলো এরপরে আমাদের আছে নাইট্রো থেকে কি বেনজিন করতে বলছে, নাইট্রোবেনজিন থেকে বেনজিন। চলো নাইট্রোবেনজিন থেকে মানে এই যে NH2 গ্রুপে উপস্থিত NO2 কীভাবে শনাক্ত, এটা বেনজিন বলয়ে কীভাবে নাইট্রো গ্রুপ ঢোকাবে, হ্যাঁ, আচ্ছা, ও বেনজিন বলয় থেকে কীভাবে নাইট্রো গ্রুপ অপসারণ করবে, অপসারণ, নাইট্রোজেন গ্রুপটা তো এক ধাপে নাইট্রেশন করলে হয়ে যায়। তো এখানে আমরা কি করব না, এই যে নাইট্রো, একে যদি আমরা SN গাঢ় HCl দিয়ে দিই, তাহলে কি হবে, এই যে NO2
NH2 হয়ে যাবে। এবারে আমরা এখানে দেখো এখানে নাইট্রাস অ্যাসিড দিয়ে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড করে নিলাম। এবারে বললাম না সব রূপান্তরে এইটা দিয়েই যাবে, এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবারে দেখো এই যে H3PO2 এটা আমাদের মডেলে আছে না, তো H3PO2 আর আমাদের ইথানল হিট দিয়ে দিলে কি হবে, বেঞ্জিন হয়ে যাবে। হাইপোফসফরাস অ্যাসিড দিয়ে দিলে এটা বেঞ্জিন হয়ে যাবে। চলো এর পরের প্রশ্ন আমাদের দেখে নিই কি আছে 6-এ। আচ্ছা, এইটা আমি একটু শর্টে করেছিলাম কিন্তু কিছু করার নেই, তবে এই প্রশ্নটা আমার মতে অতটা ইম্পর্টেন্ট নয়। নাইট্রোবেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন। ওকে, নাইট্রোবেঞ্জিনের কে অর্থ পজিশনে তোমাকে এই অর্থ পজিশনে আরেকটা নাইট্রো আনতে হবে। কাজটা বুঝতে পারলে? এবারে কথাটা হলো যে নাইট্রোবেঞ্জিন না মেটা ওরিয়েন্টেড, তাহলে আমি যখন নাইট্রোবেঞ্জিনের নাইট্রেশন করব তাহলে সে কিন্তু মেটা পজিশনে নাইট্রো আরেকটা ঢুকে যাবে প্রোডাক্ট হিসেবে নাইট্রেশন করার পরে। নাইট্রোবেঞ্জিনের নাইট্রেশন করলে মেটা পজিশনে নাইট্রো ঢুকবে, তো অর্থ পজিশনে তো ঢুকবে না। তো তার জন্য আমাকে কী করতে হবে, অর্থ পজিশনে ঢোকানোর জন্য আমাকে নাইট্রোবেঞ্জিনকে রেডি করতে হবে। সে কীভাবে রেডি করব, নাইট্রোবেঞ্জিনকে প্রথমে আমি অ্যানিলিন করে নিলাম। দেখো অ্যানিলিন কিন্তু আবার অর্থপেরা নির্দেশক, তাহলে আমি নাইট্রোকে অ্যানিলিন করে নিলাম, পরে আবার আমি অ্যানিলিনকে নাইট্রো করে নেব। কিন্তু এখন আমি যদি অ্যানিলিন করে দিই তাহলে আবার একটা সমস্যা হয়ে যাচ্ছে। অ্যানিলিন অর্থপেরা নির্দেশক, আবার প্যারা গ্রুপ পজিশনটাই বেসিসে, মানে অ্যানিলিন হওয়ার পরে তার যদি নাইট্রেশন করি মিক্স অ্যাসিড দিয়ে, অর্থাৎ গাঢ় H2SO4 আর গাঢ় HNO3 দিয়ে দিই যদি, তাহলে সে প্যারা পজিশনেই বেশি নাইট্রোশন হবে। মোটামুটি একটা মিক্স তৈরি হয়ে যাবে, এখানেও নাইট্রো যুক্ত হবে যেটা মুখ্য হবে, আর অর্থ পজিশনেও ঢুকবে। কিন্তু আমার চাই শুধু অর্থ পজিশনে, আমরা এইখানেই আমাদের চাই এইখানে যেন নাইট্রোটা ঢুকে, পরে আবার এই NH2টাকে আমরা NO2 করে নেব। কিন্তু এইখান থেকে তো শুধুমাত্র এটা পাওয়া যাচ্ছে না, এটাই বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে। তাহলে আমার তো আর এই প্যারা পজিশনটাকে আমি কি করব, ব্লক করব। ওকে, প্যারা পজিশনটাকে ব্লক করব। তার জন্য আমি কি করব, আবার প্যারা পজিশনকে ব্লক করার আগে আমি কি করব, এই অ্যানিলিনকেও আমি প্যারা পজিশনে অ্যাকচুয়ালি ব্লক করতে গিয়ে আমি যে আবার সালফিউরিক অ্যাসিড নেব, আবার সে আবার কি অর্থ পজিশনেও যুক্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমি প্যারা পজিশনে আমি কি ব্যাপারটা যেটা বলতে চাইছি যে এই যে আমার এটা আছে, এবারে আমি বলছি যে এটাকে আমি শুধু প্যারা পজিশনে নাইট্রেশন করতে চাই। তাহলে আমি কি করব, প্যারা পজিশনে নাইট্রেশন করতে চাইছি না, আমি অর্থ পজিশনে নাইট্রেশন করতে চাইছি। তাহলে প্যারা পজিশনটা ব্লক করার জন্য আমাকে ব্লক করা রিয়েজেন্ট কিন্তু এই অ্যারোমেটিকে সালফোনেশন করা। SO3H গ্রুপ ঢুকে দাও, আবার একটু অ্যাসিড দিয়ে দাও, আবার SO3H বেরিয়ে যাবে। ওকে, তাহলে সেইটা করার জন্য আমি যেই একে করব, এখানে শুধুমাত্র যদি NH2 থাকতো, এটা যদি না করতাম তাহলে কিন্তু আবার এখানেও দুটো প্রোডাক্ট হয়ে যেত, কারণ এর অ্যানিলিন অর্থ প্যারা নির্দেশক, তাই কি সালফোনেশন তো অর্থ পজিশনেও ঘটে যাবে। ওকে, তাহলে আবার অর্থ পজিশনে আমি পরে আবার নাইট্রোজেন ঢোকাবো কী করে, এর সঙ্গে সঙ্গে তাহলে এই প্রোডাক্টটাও হবে। তাই আমি কি করব, ওই ব্লক করার আগে এই গ্রুপটাকে বাল্কি করে নেব, বড় করে নেব। তার জন্য আমার অপশান কি, অ্যাসিটাইলেশন। এক্ষুনি যে আমরা করে এলাম, অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে দাও। ওকে, অ্যাসিটাইল ক্লোরাইড দিলে অ্যাসিটাইলেশন হয়ে যাবে। তাহলে এই গ্রুপটা কি দেখো, পুরো গ্রুপটা আমার দেখতে গেলে বড় হয়ে গেল। তাহলে এই বড় হয়ে যাওয়ার জন্য এইখানে আর তেমনভাবে ইজিলি ঢুকবে না সালফোনেশন। ওকে, মানে যখন আমরা সালফোনেশন করবো শুধুমাত্র প্যারা পজিশনটাই ব্লক হয়ে যাবে, মানে প্যারা পজিশনে সালফোনেশন হবে। ওকে, এবারে যদি এই যৌগটার আমরা নাইট্রেশন করি তাহলে কোনো চান্স নেই। মানে তুমি বলবে স্যার তো আর তাহলে বড়ো করে নিলেন, তাহলে তো এখানে তো আর ঢুকতেই পারবে না এই দুদিকে, কিন্তু এখানে তো আর কোনো অপশান নেই, তা খালি নেই। দেখো এই যে গ্রুপটা এ কি অর্থপেরা নির্দেশক, মানে এই অ্যানিলিনও অর্থপেরা নির্দেশক আর এই গ্রুপটাও অর্থপেরা নির্দেশক কিন্তু। তাহলে এবারে আমি এই যদি অর্থপেরা নির্দেশক হয়, এর প্যারা পজিশন তো ব্লক হয়ে অলরেডি আছে, তাহলে যদি এরপরে নাইট্রেশন করি, মিক্স অ্যাসিড দিয়ে দিই HNO3 কনসেন্ট্রেট HNO3 কনসেন্ট্রেট H2SO4, তাহলে আমার এইখানে ঢোকা ছাড়া তো কোনো উপায় নেই, একটা পজিশনেই ঢুকবে, নাইট্রোজেন ডবল করে ঢুকবে না, কারণ নাইট্রোজেন ইলেকট্রন একটা নাইট্রোজেন ঢোকার পরেই কি ইলেকট্রন এখানে কমে যায়। তাহলে একটা নাইট্রেশন হয়ে গেল। ওকে, তাহলে কি এখানে কিছু এই যৌগটার আমি যখন নাইট্রেশন করবো তাহলে কোনো চান্স নেই, একটা অর্থ পজিশনে নাইট্রো ঢুকবেই। ক্লিয়ার? এবারে আমি যদি ডাইলুট HCl বা একটা অ্যাসিড মাধ্যম দিয়ে দিই তাহলে এই সালফোনেশন আর এইখানে যে অ্যাসিটাইলেশন এই দুটো আবার বেরিয়ে যাবে। তাহলে আমি পেয়ে গেলাম এইটা, মানে এরা দেখো এক একটা এইচ নিয়ে এটা H2SO4 হয়ে আবার ব্যাক করে যাবে, এটা আবার এটা অ্যাসিটিক অ্যাসিড হয়ে
মানে জলের মধ্যে এই ওইচটা এখানে ঢুকে যাবে, এটা অ্যাসিডিক অ্যাসিড হয়ে বেরিয়ে যাবে, তাহলে তখন আমরা এটা পেয়ে যাব। এবারে তুমি মনে করো আমরা এবারে আমার যেটা করতে হবে কি না, এই যে NH2 গ্রুপটাকে NO2 করতে হবে, তবেই তো আমরা এই যে অর্থো ডাই নাইট্রোবেনজিন পাবো। দেখো NH2কে মানে একবারে NH2কে আমরা ডাইজোনিয়াম ক্লোরাইড বানিয়ে NO2 অনেকগুলো ধাপে হয়ে যাবে একবারে। এইটা খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট যে পার অ্যাসিড ইউজ করে আমরা NH2 গ্রুপকে NO2 করে দিতে পারি পার অ্যাসিড ব্যবহার করে। CF3C ট্রিপল OH, C6H5 পার বেঞ্জোইক অ্যাসিড, CH3C ট্রিপল OH, C ট্রিপল OH। ওকে, তাহলে আমরা এইটা করে এবার NH2টাকে দেখো NO2 করে দিলাম, এটা পার অ্যাসিড দিয়ে। চলো এবারে আমাদের বলছে, এটা ভালো প্রশ্ন, হ্যাঁ বুঝতে পারলে কনসেপ্টটা ভালো। নাইট্রোবেনজিন থেকে মানে ভালো কনসেপ্ট, কিন্তু তোমাদের আসার মতো নয়, এতগুলো ধাপে তোমাদের আশা করি করতে দেবে না। নাইট্রোবেনজিনকে প্যারাডাইনাইট্রোবেনজিন করো। নাইট্রোবেনজিনকে প্যারাডাইনাইট্রোবেনজিন করো। দেখো একটা নিয়ম কি, তা তোমাদের কোশ্চেনের এই প্রত্যেকটা ধাপের জন্য হাফ থাকে। এবারে তোমাদের কোশ্চেনের মার্ক 2, 3, হ্যাঁ, তাহলে এই একটা কোশ্চেনের জন্য তাহলে কত নাম্বার দিতে হবে? এই একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, চারটা ধাপ, পাঁচটা ধাপ, ছটা ধাপ, তাহলে এই একটা কোশ্চেনই 3 নাম্বারের হয়ে যাবে। কখনো একটা এইটার জন্য তোমাকে 3 নাম্বার শুধু খরচ করবে না। তাহলে যেসব কোশ্চেন এরকম রূপান্তরে 4টা দিয়ে হয়ে যাবে, মানে 2 গুণিত হাফ গুণিত 4 2, তাহলে সেগুলো ক্ষেত্রে দিতে পারে, সেগুলো দেবে। তাহলে এখানে তো 4টা ধাপে এটা হচ্ছে না, তাই এইগুলো দেবে না। এই হচ্ছে লজিক, ব্যাপারটা বুঝতে পারলে? তো যারা রাইমার্টিন করছো নিশ্চয়ই কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবে। নাইট্রোবেনজিন, এখান থেকে আমাকে কী করতে হবে? প্যারানাইট্রোবেনজিন। তাহলে এখানে আমাদের সহজ, আমি জাস্ট কী করব, এই অ্যাসিড এই পর্যন্ত যেটা করে নিলাম। এবারে আমরা যদি নাইট্রেশন করি, দেখো তাহলে নাইট্রেশন করলে এখানে দেখো এইখানে বাল্কি গ্রুপ ঢুকে হওয়ার জন্য এখানে আর নাইট্রেশন হবে না, শুধুমাত্র প্যারা পজিশনে নাইট্রেশন হবে। এবারে আবার H+ দিয়ে দিলে কি হয়ে যাবে? এটা আবার এখানে এটা হাইড্রোলিসিস হয়ে যাবে। H+ মানে কি, H3O+ দিচ্ছি, এটা এই COCH3টা বেরিয়ে যাবে। তাহলে আমার এখানে NH2 পেয়ে যাব, হ্যাঁ এখানে NH2 পেয়ে গেলাম। এবারে আমরা আবার ওই রিয়েজেন্ট দিয়ে দিলে NH2টা হয়ে যাবে NO2, এই নিচে হয়ে যাবে NO2। ওকে, প্যারা ডাইনাইট্রো বেনজিন হয়ে যাবে। চলো, সাথে আমাদের কি রয়েছে? সাথে রয়েছে আমাদের এই প্রশ্ন রয়েছে, নাইট্রো থেকে আমরা এটাকে ফেনল, প্যারা নাইট্রো ফেনল করব। তা আমরা কি করব না, ওই দেখো ডাইজোনিয়াম ক্লোরাইড বানিয়ে নিচ্ছে, মানে আমাকে আগে তো ফেনল করতে হবে। হ্যাঁ, তোমরা এই রিয়াকশানটাই বোঝো, আগে আমাকে কি করতে হবে? ফেনল করতে হবে, আগে আমাকে ফেনল করতে হবে, তাই তো? তো চলো, ফেনল করতে গিয়ে যে আমাকে তাহলে আগে ওই ডাইজোনিয়াম ক্লোরাইড বানাতে হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বানাতে হবে। নাইট্রোকে আগে অ্যানিলিন করবে, অ্যানিলিন থেকে আমরা নাইট্রাস অ্যাসিড বা NaNO2 গাঢ় HCl দিয়ে লঘু HCl দিয়ে যেটা দিলে করে দেবো। গাঢ় HCl কখনো নেওয়া হয়, না ডিপেন্ড করছে। জল দিলে কি হবে? ফেনল হয়ে যাবে। আমি বললাম না, এখান থেকে যা যা করা আছে একদম মুখস্থ করবে। এবারে আমরা যদি এটা নাইট্রেশন করি, এটা গাঢ় লেখা হয়নি, গাঢ় এই জন্য গাঢ়, এটা কি হয় দেখো না, এটা কি হয় এইখানে যেটা হয়, তাহলে এটাও তো অর্থ প্যারা নির্দেশক, তাহলে অর্থ পজিশনেও ঢুকে যাবে, প্যারা পজিশনে ঢুকে যাবে। এবারে আমি কি করছি, এখানে যেহেতু কোশ্চেনটা দিয়েছে তোমাদের একটু শর্ট কোডেই দিয়েছে, মানে এখানে আশা করছে না যে তুমি আবার এখানে একে ব্লক করবে, ব্লক করে আবার মানে এটার আবার যদি অ্যাসিটাইল ক্লোরাইড আবার এটা ব্লক করা যায়, তাহলে করতে পারো মনে হয় না। আমি আশা করি এখানে দিলে, যেহেতু এটা মেজর প্রোডাক্ট, আমি একটু স্টিক করে দেবো, এটা মেজর, মানে এই নাইট্রেশন করলে এইটা এই নাইট্রো প্যারা পজিশন নাইট্রেশনটাই হবে। আমি যেটা বলতে চাইছি, যদি তোমরা শেপ চলতে চাও তাহলে এখানে কি করো, CH3CO দিয়ে দাও, ওই অ্যাসিটাইলেশন এখানেও করা যায়, দেখো এই সেলটা বেরিয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে OCOCH3। ওকে, এবারে যদি আমি নাইট্রেশন করি মিক্স অ্যাসিড দিয়ে, তাহলে দেখো এই পজিশনটা আবার ব্লক হয়ে যাচ্ছে, তাহলে তুমি OCOCH3, আর তাহলে নাইট্রেশন শুধুমাত্র প্যারা পজিশনেই হচ্ছে। এবারে আবার যদি আমি জাস্ট H+ দিয়ে দিই, তাহলে এটা আবার বেরিয়ে যাবে, তখন আবার ওটা হয়ে যাবে, তখন আবার দেখো দুটো ধাপ বেড়ে গেল। তাই আমি আশা করছি যে এই প্রশ্নটা যদি দেয় তোমাকে, এইটা করে এখানে একটু ট্রিক দিয়ে দেবে, এটা মেজর লিখে দেবে। চলো, বিয়ে হচ্ছে আমাদের
এই যে নাইট্রো থেকে এতগুলো নাইট্রো, এই কোশ্চেনগুলো দেবে না। দেখো তোমাদের না একটা বিষয় হলো যে এমন একটা যৌগ দেবে যেখানে আরেকটা যৌগ থেকে আরেকটা টাইপের যৌগ বানানো হচ্ছে। এখানে দেখো নাইট্রো থেকে এই সেই নাইট্রো গ্রুপগুলো আছে সেরকম। আর ফেনল ওইচ যুক্ত, যেহেতু তোমাদের ওই ফেনলটা তো থার্ড সেমিস্টারে হয়ে গেছে, তাই ফেনল রিলেটেড তেমন কিছু দেখে নিও আর কি। জাস্ট দেখো এখানেও দেখো জিঙ্ক এ দিয়ে আমি এটাকে NH2 করে নিচ্ছি। করে আমি দেখো আগে ফেনল ঢোকাতে হবে আমাকে, আগে ফেনল করি তারপরে আমি করব। ফেনল করে আমি যদি গাঢ় HNO3 দিই তাহলে কি হবে বলো তো, ফেনলের এইরকম হবে। আবার যদি HNO3 তখন আবার দেখবে দুটো পজিশনে ঢুকে যাবে। ওকে, মানে এই যদি নাইট্রেশন করার পরে আবার নাইট্রেশন করলে তখন দেখবে আর সব, তখন দেখো এইগুলোর এর প্যারা পজিশন বাকি আছে। ওকে, ডবল নাইট্রেশন করতে হবে, এর প্যারা পজিশন বাকি আছে আর এর অর্থ পজিশনে ঢোকা বাকি আছে। তাহলে আবার যদি এই দুটোর নাইট্রেশন করি তাহলে এইটা হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এবারে বাকি প্রশ্নগুলো আমি বলতে চাইছি রাইমার্টিনেরও একটা সীমা আছে। তোমরা যদি সবগুলো করতে চাইলেও, কেউ যার হয়ে গেছে করো, কিন্তু কিছু কিছু বেছে করতে পারো। মানে এই টাইপটাই বললাম যে ওইটা করবে আর কি। মানে এবারে আমি 3 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেছে, মানে আমি আর ওটা মনে হয় 1 স্টারের প্রশ্ন ওই পর্যন্তই ছিল। এরপরে আমি বলেছি যে তোমাদের এই যে 7 পর্যন্তই করে নিও, এখানে যে আর 2 নম্বরের প্রশ্নগুলো আছে আর করার দরকার নেই। এবার এই নাইট্রো পার্টের 3 নম্বরের প্রশ্নগুলো শুরু হচ্ছে। ওকে, আচ্ছা, আমাকে যারা ব্যাচে আছো আমি দেখবো এই বাকি প্রশ্নগুলো আমি কেন গুরুত্বপূর্ণ, আমি ভুলে গেছি, অনেকদিন আগে এই PDF বানিয়েছিলাম, দেখতে হবে। তবে আমি যেটা সাজেশন ভিডিও দেবো তাতে সব কভার হয়ে যাবে। অর্গানিকই একমাত্র পার্ট একটু বলে যে সাজেশন করা যায়, সত্যি কথা বলতে। অর্গানিকে অবশ্যই সাজেশন করা যায়। অর্গানিকে তুমি সামগ্রিক পড়া হয়ে যাওয়ার পরে কিছু কিছু বিক্রিয়া তোমাকে ইম্পর্টেন্ট করে দেওয়া যায়, আর যেখান থেকে আসবেই আসবে। হ্যাঁ, হয়তো সবগুলো করা সম্ভব নয়, তার জন্য আরও বেশি লাগবে। যেটা তার জন্য মানে কি, যারা অর্গানিক পুরোটা করছে তারা বললাম যে পুরো কমপ্লিট কমন পাবে। এবার যারা ধরো এটার নাম্বার কত আছে আমাদের, এদিকে আছে নাইট্রোজেনের 7, 5 12 নাম্বার আছে। তো 12-র মধ্যে 7-8 কমন আসে। তো আমি যে সাজেশন দেবো হ্যাঁ কমন পাবে। আমি ইউটিউবে যদি তেমন রেসপন্স পাই অবশ্যই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো নাইট্রো এখানে কি করব না, কি দিলে এইখানে, তো নাইট্রো তো আমাদের কি দিলে, দেখো এইখানে একটু মনে হয় ব্যাপারটা আছে যে এইখানে বইয়ে এটা ভুল আছে। হ্যাঁ, আমি বলছি যে ভুল আছে, মানে এইটা হচ্ছে না, হ্যাঁ ভুলই আছে। আমি 17 কোশ্চেন দেখেছিলাম এক ধাপে, কিন্তু এইটা নাইট্রো তো, আর নাইট্রো হচ্ছে মেটা ওরিয়েন্টেড। তাহলে এই নাইট্রেশন করে এই পজিশানেই কিন্তু আমাদের মেটা পজিশানেই নাইট্রেশন করে, তাহলে এইটা অ্যাকচুয়ালি সঠিক। ওকে, এইটা একটু গন্ডগোল ছিল, জানি না 2017-তে গন্ডগোল ছিল কেন, তোমরা নিজেই বোঝো। আমি তো এইখানে একটা স্টেপে থেকে আমি এখানে এই মেটা পজিশানে নাইট্রেশন, আমরা সেই মেটা ডাইনাইট্রোবেনজিন করতে কতগুলো স্টেপ ওখানে করলাম, তো এখানে একটা ধাপে কি করা যাবে না। অ্যাকচুয়ালি এটা দিতে চাইছিল মেটা পজিশনে নাইট্রেশনটা করে দাও, আমি যেটা করে দিয়েছি। ওকে, এবারে সিলেক্টিভ বিজারক, এটা আমাদের মডেলে আছে। সিলেক্টিভ অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড বা সোডিয়াম সালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, এই যে কোনো একটা রিয়েজেন্ট দিলেই কি এই যে দুটো নাইট্রোর মধ্যে একটা নাইট্রো বিজারিত হয়ে যাবে। ওকে, সিলেক্টিভ বিজারণ। ওকে, সিলেক্টিভ বিজারণ, তাহলে আমি যে কোনো একটা বিজারণ করে দিচ্ছি, ধরো এটাকেই বিজারিত করে দিচ্ছি। ক্লিয়ার? চলো আমাদের পরের পার্টে কি বলছে, পরের প্রশ্ন যে এই যে HNO3 আর এর মধ্যে নাইট্রেশনে না কোনটি বিকারক রূপে কাজ করে। অ্যাকচুয়ালি আমাদের সেই যে ক্লাস এটা 11-এর নাইট্রোজেন মানে বেনজিন হাইড্রোকার্বনে ছিল। হ্যাঁ, আমরা মেকানিজম দিয়ে পড়েছিলাম, তো এখানে সেটাই করতে হবে যে আমরা জানি কি নাইট্রো গ্রুপটা তৈরি হয়। মানে কেউ যদি এইটাই লিখে চলে আসো, আশা করি এটা 1 নম্বরের মতোই প্রশ্ন দিচ্ছে, কিন্তু একটু চেষ্টা করবে কিভাবে হচ্ছে কোশ্চেনটা, কিভাবে হচ্ছে, কোশ্চেনটা কী আছে। পদার্থের সাহায্যে আসবে কোনরূপে আচরণ কোনটি, হ্যাঁ এটা 1 নম্বর অবশ্যই এইটুকু। তবে নামটা লিখবে অবশ্যই। হ্যাঁ, কী লিখবে যে তাহলে এই যে নাইট্রোনিয়াম আয়ন, NO2+ আয়ন, এটাই ইলেকট্রোফাইল রূপে কাজ করে, এটাই বেনজিন রিংয়ে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়। তো সেটা কিভাবে তৈরি হচ্ছে দেখো, দুটো মিক্স অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড, তারা মিলে দেখো এইভাবে মেকানিজমটা দেখিয়ে দিচ্ছে, যে বুঝতে পারবে তীর চিহ্ন এইসবগুলো দেখে ফলো করে দেখে নিতে পারবে।
দেখো পরের প্রশ্নটা কি আছে না, একটা রাসায়নিক সমীকরণে এই এত পার্সেন্ট ইথানলীয় নাইট্রোবেনজিন, এই যে পরও দেখো একটা পশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণের ব্যাপারটা বলতে চাইছি। পশম মাধ্যমে নাইট্রোবেনজিন বিজারণে কী হয় যে লঘু ইথানল বা 50% ইথানল, নাইট্রোজেন, জিঙ্ক চূর্ণ আর অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করি। জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাই কি পশম মাধ্যমে ওই রিয়েজেন্টটা। দেখো অনেক সময় ভাষা থাকে, বুঝতে পারলে 24 ভাষা রিয়েজেন্টগুলো তুমি সংকেতের সঙ্গে সঙ্গে তার নামটা জানলেই তুমি বুঝতে পেরে যাবে এটা ওই এটার কথাই বলতে চাইছে, এইটাই আমার কথা বলতে চাইছে। এই যে এবার লিখে নাও যে এই নাইট্রোবেনজিন আমি এই যে জিঙ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইড আর 50% ইথানল হিট দিয়ে হলে কী হয়ে যাবে, এই নাইট্রোবেনজিন হচ্ছে পশম মাধ্যমে বিজারিত হয়ে এটা হয় হাইড্রোক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিনের ফিনাইল আছে, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। ওকে, তো চলো তারপরে অনুরূপ প্রশ্ন। হ্যাঁ, অনুরূপ প্রশ্ন ছিল, অনুরূপ প্রশ্নটাও এই একই রকম বোধহয় আছে। আচ্ছা, অনুরূপ প্রশ্নটা কী আছে? অনুরূপ প্রশ্নগুলো বেশিরভাগ ওই একই রকম, ওই রূপান্তর নাইট্রোবেনজিন থেকে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন করা। ওকে, নাইট্রোবেনজিন থেকে ফিনাইল হাইড্রোক্সিল, তাহলে একই বিক্রিয়া। তারপরে দুয়ে আছে দেখো এটা শনাক্ত, মানে এই এ বি এইগুলো শনাক্ত করে, এই প্রোডাক্টগুলো বেশিরভাগ প্রোডাক্টগুলো সিলেক্ট। তাহলে আমার কোশ্চেন আর দেখাতে হবে না, শুধু প্রোডাক্ট দেখো। তাহলে কী দেওয়া ছিল, এটা নাইট্রোর দিয়ে আমার দেওয়া ছিল কি এসএন গাঢ় HCl। ওকে, তাহলে আমার এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে স্টিফেন, তার এসএন গাঢ় HCl, হ্যাঁ চলিয়ে এনে দিলে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যানিলিন হয়ে যাচ্ছে। ওকে, এবারে আমরা যদি নাইট্রাস অ্যাসিডের রিয়েজেন্ট দিয়েছি, নাইট্রোজেন অ্যানিলিন থেকে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড একটা স্টেপে হয়, মানে এই একটা অ্যানিলিন বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করার এই অ্যানিলিন থেকে একটাই পদ্ধতি, এটা মনে রাখবে, প্রচুর কাজে লাগছে বারবার। এবার কপার সাইনাইড KCN দিলে কি সায়ানোবেঞ্জিন বা বেঞ্জিন নাইট্রাইল হয়ে যাবে। এবার H3O+ হাইড্রোলিসিস, সায়ানাইডের হাইড্রোলিসিস করলে কি COOH। ওকে, তো এখানে দেখো ব্যাপারটা আমি সায়ানাইডের ব্যাপারে একটু বলে নিই। তো এখানে আমার মনে রাখবে যে সায়ানাইডের ক্ষেত্রে সায়ানাইড দিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সায়ানাইডকে আমরা যদি চাই অ্যাসিড বানাবো তাহলে আমি H3O+ দিয়ে দেবো। ওকে, সায়ানাইডকে আমি যদি চাই যে CONH2 বানাবো, অ্যাসিড অ্যামাইড বানাবো, তাহলে আমি তাহলেও H3+ দিয়ে কিন্তু দিতে পারি। কারণ কি বলতো, সায়ানাইডে H3+ দিলে প্রথমে অ্যাসিড অ্যামাইড হয়, তারপরে আবার H3+ আবার দুবার দ্বিতীয়বার হাইড্রোলিসিস হয়ে সেটা কার্বক্সিলিক অ্যাসিড, ফাইনালি তাহলে এইখানে স্টপ হয়। তাহলে আমার যদি প্রয়োজন হয় যে আমি এটা করবো, আমার সায়ানাইড থেকে অ্যাসিড অ্যামাইড কোথাও দরকার হচ্ছে, তাহলে H3+ দিয়ে দাও। আর এখানে আরও একটা ভালো রিয়েজেন্ট আছে কি H2O2 আর ক্ষার, এটাও একটা ভালো রিয়েজেন্ট সায়ানাইডকে অ্যাসিড অ্যামাইড করা। আর যেটা খুব নেম রিয়াকশন ইম্পর্টেন্ট, সেটা কি স্টিফেন বিক্রিয়া, SN গাঢ় HCl, ফার্স্ট স্টেপে SN গাঢ় HCl, আর সেকেন্ড ধাপে কি জল হিট। ওকে, দিলেই কি হয়ে যাবে, সায়ানাইড হয়ে যাবে CHO। ওকে, তাহলে এই সায়ানাইডের বিষয়টা একটু মনে রাখবে। আমরা অলরেডি সায়ানাইডটা আগের দিন করেছি, আগের ভিডিওতে প্লেলিস্ট আমরা দিয়ে প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশানেও তোরা প্লেলিস্ট পেয়ে যাবে। আর আমার চলে যাও, আমি প্রত্যেকটা ইউনিটের প্লেলিস্ট আমার অলরেডি বানানো হয়ে গেছে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের কোনো না কোনো রাইমার্টিন আমি সলিউশন করে দিয়েছি। আমার আর বাকি কি, এই পার্টটার আর অ্যামিন পার্টটা বাকি, আর একটা ভিডিও লাগবে, আর ওর দিকে কোথায় বাকি শুধু কার্বক্সিলিক অ্যাসিড বেশি, তাহলে আর দুটো ভিডিও দিলে আমার রাইমার্টিন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ সরি, আর ইউনিট 2 এর আর একটা ভিডিও দরকার, যেখানে আমি তোমাদের টপিক 2 আর টপিক 3 আর টপিক 4 করব। ওকে, তার মানে আর 4টা, তাহলে এদিকে 1টা 2টো 3টে ভিডিও বাকি। চলো তারপরে আমাদের যাই হোক, এটা তো করলাম। আর একই দেখো আবার ওই কী করতে বলছে, বিয়েরটা একটু পড়ে নিই, বিয়ের কোশ্চেনটা কী আছে। অন্য পিডিএফগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গেই কোশ্চেন উপরে আছে, এই পিডিএফটাতে যেহেতু ওইগুলো কোশ্চেন আর বারবার তুলিনি, এটা অনেক আগে বানিয়েছিলাম বললাম। ওই দেখো বারবার ওই একই রিয়েজেন্ট দিচ্ছে, সংশোধন নমুনাতে আছে একই প্রশ্ন বারবার দেখো রিপিট হচ্ছে, মানে বিভিন্নভাবে। তো এটা দিলে এই কী হবে, এই যে পশম মাধ্যমে বিজারণ, অর্থাৎ হাইড্রোক্সিল অ্যামিন NH OH। এবারে আমরা যদি টলারেন্স দিই, এটা কি নাইট্রোসোবেঞ্জিন হয়, যেটাকে আমরা বলছি মলিকান বার্কার টেস্ট, এভাবেই নাইট্রো করি। এটা যদি আমরা টলারেন্স বিকারক দিই, টলারেন্স বিকারকটা আমরা শর্টে লিখতে পারি Hg2O, হয়ে যাবে কি NO, এটা কি হয়ে যাবে NO নাইট্রোসোবেঞ্জিন, আর সঙ্গে সিলভারের অধক্ষেপ। এখানে এই জৈব যৌগটাই চাইছে, তাহলে শুধু এটা লিখবে, তার জন্য দিয়েছে। দেখো 3-এর পরে নাইট্রোকে আমরা
HNO3 দিয়ে 100°C দিয়ে কি দিলে কি হবে, এই যে মেটার পজিশনে নাইট্রো দেখো একটু তাপ লাগে, একটু বেশি তাপ লাগবে, কারণ নাইট্রো ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে ইলেকট্রন। এই নাইট্রোসান হয়, নাইট্রোসানে কি হয়, ইলেকট্রোফাইল তৈরি হয়। তাহলে ইলেকট্রোফাইল কি করে, ইলেকট্রোফাইল কি চায়, ইলেকট্রোফাইল চায় যে তার বেঞ্জিনে যেন ইলেকট্রন ভরা থাকে। তো এই নাইট্রো তো ইলেকট্রন টেনে নিচ্ছে বেঞ্জিনে ইলেকট্রন, তাই একবার নাইট্রোসান হওয়ার পরে কিন্তু আবার করতে গেলে আবার বেশি টেম্পারেচার, অনেক সময় আবার সেই ফিউমিং, নাইট্রিক অ্যাসিড ফিউমিং সালফ্রিক অ্যাসিড নেওয়া হয়। এবার এই যে সিলেক্টিভ বিজারণ, দেখো সিলেক্টিভ বিজারণ এই বিক্রিয়া আমরা আগে করলাম, তো সিলেক্টিভ বিজারণ হয়ে গেল, এবার বি হলো। এবারে এই সিলেক্টিভ বিজারণের আবার এখানে কি দেওয়া হচ্ছে, জিঙ্ক গাঢ়শীল এই পশম মাধ্যমে বিজারণ। তার মানে এইখানে আমার NO2টা শুধু হয়ে যাবে কি, আর কোথাও দেখার দরকার নেই, যেহেতু আমার শুধু নাইট্রোকেই কি করে, এই রিয়েজেন্টকে নাইট্রোবেনজিনকে পশম মাধ্যমে বিজারিত করে NH2 হাইড্রোক্সিলামিন করে। ওকে, আবার দেখো এতে টলারেন্স দিলে কি, যে এর মানে এটা মলিকান বার্গারটা, এই যে যৌগের নাইট্রো গ্রুপ আছে সেটা আমরা কিভাবে টেস্ট করছি, মলিকান বার্গার টেস্ট। আবার টলারেন্স লিখতে পারো, বা একবারে এরকম Hg2O লিখে দাও শর্টকাটে। ওকে, তো দিলে কি হবে, এই যে নাইট্রোসো হয়ে গেছে গ্রুপ, আর সঙ্গে এটা ওই যে সিলভার অধক্ষেপ, যেটা আমার এখানে দেখার মধ্যে সেটা দরকার নেই, এখানে শুধু ডিটা মানে জৈব যৌগটাই চাইছে। আবার এইখান থেকে যে এইখান থেকে বি পার্ট থেকে আবার শুরু হয়েছে কি, বি পার্ট থেকে আবার শুরু হয়েছে আবার এই যে নাইট্রাস অ্যাসিড আর দিলে নাইট্রাস অ্যাসিড দিলে এইটাই কি হয়েছে, ডাইজোনিয়াম ক্লোরাইড, আর বাদ বাকি এটা যেমন আছে থাকবে। এবার এখানে আমি কি দিয়েছি, জল হিট দিলে কি, নাইট্রোজেন বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, জল হিট দিলে ফেনল হয়ে যায়। ওকে, ফেনল হয়ে যায়, ক্লিয়ার। চলো 4-এ কি আছে, 4-এর প্রশ্নগুলো দেখে নিই। 4-এর প্রশ্নগুলো এবি, মানে তাহলে রিয়েজেন্টগুলো দেওয়া আছে, শুধু আমার এবিজি, আর প্রশ্ন দেখার দরকার নেই। তাহলে দেখো নাইট্রো, এখানে নাইট্রো হয়ে গেছে লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রেট দিলে। এখানে দেখো প্রথমে এটা একটু আমরা দেখো, এমনি যদি এখানে একটু মনে রাখবে, অ্যালিফেটিক যদি নাইট্রো হয় তাকে যদি লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রেট, অর্থাৎ লিথিয়াম ওখানে যে কোনো বিজারক, সোডিয়াম ইথানল, হাইড্রোজেন প্যালাডিয়াম, যে কোনো বিজারক দিলে কি হয়ে যাবে, নাইট্রো গ্রুপটা কি হয়ে যাবে। তাছাড়া আমরা বিজারণ করলাম না দিয়ে স্ট্যানাস ক্লোরাইড, মানে SN গাঢ় HCl, জিঙ্ক গাঢ় HCl, এগুলো দিলেও হয়। তাহলে NO2 হয়ে যাবে NH2, সেটা কিন্তু অ্যালিফেটিক থাকলে। কিন্তু অ্যারোমেটিক থাকলে লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রেট দিলে না, সেটা কি হবে না, নাইট্রোবেনজিন, অর্থাৎ এটা অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ, তাকে যদি এই বিজারকটা দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে অ্যাজোবেনজিন। এগুলো কি বলে, অ্যাজোবেনজিন তৈরি হয়ে যাবে। দেখো এই প্রোডাক্টগুলোর নাম যদি মনে থাকে লিখবে, কিন্তু মানে এগুলো এক একটা হাফ নাম্বার থাকে, তোমার স্ট্রাকচার এইটা সংকেতটা দিলেই। আমি তো কিছু 23 আর 24-এর প্রশ্নে দেখেইছি যে তোমাকে বলেছে, প্রশ্নটা আমরা দেখছি, প্রশ্নের ভাষাটা তোমাদের পড়ে দেখাচ্ছে। প্রশ্নটা ছিল যে এই দেখো, কেবলমাত্র গঠন সংকেত লিখলে হবে, যদিও এই মডেলগুলোতে আমি এই বাক্যটা দেখতে পাইনি, ওই যেগুলো A থেকে যে শনাক্তকরণ বা ABCD শনাক্তকরণ, তাহলে সেখানে মানে ওই যে এই ছকে দেখো, আবার ওই যে ভাষা দিয়ে ABCD শনাক্তকরণ, সেখানে একটু সংকেতের নামটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই যে বিক্রিয়া দিয়ে এরকম তীর চিহ্ন দিয়ে যেগুলো আছে, সেখানে এখানে লেখাই ছিল যে কেবলমাত্র গঠন সংকেতটা দিতে হবে। ওকে, তবে আমি মডেলে দেখতে পাইনি, কিন্তু আমি যেটা বলতে চাইছি, যদি মনে থাকে, এটা তো কমন নাম হিসেবে এই যৌগ তো আমাদের আসে না, এটা মনে রাখলে ভালো। ওকে, যারা মনে রাখতে পারবে লিখবে, না মনে রাখলেও, যারা লিখলেও চলবে অবশ্যই। চলো, তারপরে আছে যে এই কঠিন KOH দিলে এটা কি হয়ে যাবে, দেখো এইখানে এটা হয়ে যাবে, মুখস্থ করবে একটু, এটা পড়বে না। এবার দেখো এই যে এটাও দিলে এটা কি হয়, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে নাইট্রিক দিলে, তাহলে এই যে না, এইখানে এই যে আলফা পজিশনে দুটো হাইড্রোজেনকে নিয়ে নেবে। এগুলো একটু আউট অফ লিগ কোশ্চেন, এগুলো অতটা আসে না, কিন্তু জাস্ট করে নেবে এই প্রোডাক্টটা এটা হবে, এগুলো মুখস্থ করতে পারলে ভালো। হ্যাঁ, এই দেখো যে নাইট্রোবেনজিনের যদি আমি জিঙ্ক চূর্ণ জলীয় NH3 দিই, তাহলে এই রিয়েজেন্টটা কি হয়ে যায়, তো এই যে হাইড্রোজোবেনজিন হয়। মানে এটা জলীয় মাধ্যমে, মানে এটা হচ্ছে ক্ষার মাধ্যমে বিজারণ, অ্যাসিড পশম মাধ্যমে বিজারণ বললাম। পশম মাধ্যমে বিজারণ হলে নাইট্রোবেনজিন কি হয়, হাইড্রোক্সিলামিন NHOH হয়। কিন্তু যদি ক্ষার মাধ্যমে বিজারণ করি, ওকে, এখানে আবার দুটো গল্প আছে। কি দুটো গল্প বলো তো, যদি এখানে জলীয় KOH না নিয়ে অ্যালকোহলীয় KOH নিতাম, তাহলে কিন্তু এইখানে Hটা যুক্ত হতো না। জিঙ্ক চূর্ণ জলীয় NH নিলে তাহলে এরকম হাইড্রোজোবেনজিন হবে। না হলে যদি আমি জিঙ্ক চূর্ণ এই যে যেটা বলতে চাইছি, এইটা নিলেও হবে, এই জিঙ্ক চূর্ণ সঙ্গে কি অ্যালকোহলিক KOH,
অ্যালকোহলিক কেওএইচ বা এনএইচ নিলে তখন এই নাইট্রোটা কি হয়ে যাবে, তখন এই যে অ্যাজোবেনজিন হবে। ওকে, আর জলীয় কেওএইচ নিলে তাহলে হাইড্রোজোবেনজিন হবে। তাহলে এটা একটু দেখবে, বই আছে, সবার বই আছে। তারপরে দেখো এই যে সিলেক্টিভ বিজারণ, তাহলে আমরা যদি পাশাপাশি এরকম তৈরি করতে পারি, একটা তাহলে বিজারিত হয়ে গেল, তার আবার ডাইজোনিয়াম ক্লোরাইড বানিয়ে নেবো, তাকে আবার যদি H3PO2 দিয়ে দিই। এই যে এটা 1-2 ধাপে ছিল, মানে এটা একটা ধাপেই ছিল, আমি একটু তোমাদের দেখিয়েছি, মানে এইখানেই 1-2 করে দিছিল। এরকম তোমরা করতেও পারো, মানে 1-2 তুমি ভাবতে পারছো না যে একবার ফাইনাল প্রোডাক্টে কী হবে, ফাইনাল প্রোডাক্টটা এইটা হবে, কিন্তু তোমার কোশ্চেনটা ছিল, দেখো কোশ্চেনটা আমি একটু দেখিয়ে দিই। এই দেখো এই আছে, এই আমার এইটা সিলেক্টিভ বিজারণ করার পরে এই দুটো রিয়েজেন্ট একসাথে আছে করে এফ দেওয়া আছে। তা আমি কি করব, আমি যেটা বলতে চাইছি যে সবসময় করবে যে তুমি যদি বুঝতে অসুবিধা হয়, তুমি এই আমি লিখেছি দেখো 1 নম্বর দিয়ে আমি প্রথমে 1 নম্বর রিয়েজেন্টটার কী কাজ দেখে নাও। 1 নম্বর রিয়েজেন্টের কাজ হলো এটাকে এই ডাইজোনিয়াম ক্লোরাইড বানানো। 2 নম্বর এটার ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে দাঁড়িয়ে দিয়ে এটা এই যুক্ত করে দিয়ে এটা মানে এটাকে বেনজিন তৈরি করে দেওয়া। ওকে, বাস। চলো পরের প্রশ্ন। 5-এরটা কি আছে যে বেনজিনের ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া মেটা প্রতিস্থাপিত যৌগগুলোর, দেখো বলা হচ্ছে যে নাইট্রোবেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়, মানে নাইট্রোবেনজিনে যদি ইলেকট্রোফাইল অ্যাড করি, অর্থাৎ যার ইলেকট্রনের প্রতি আর্থক্তি, মানে ইলেকট্রোফাইলকে এরকম করে লিখি, হ্যাঁ, যার ইলেকট্রনের প্রতি যাদের পজিটিভ হয়ে আছে তারাই তো ইলেকট্রনের দিকে যেতে চাইবে, এদের কি বলবো ইলেকট্রোফাইল। তো বলা হচ্ছে যে আমরা বেনজিনে সাধারণত ইলেকট্রোফাইল প্রতিস্থাপন হয়, মানে ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন হয়, তো নাইট্রোবেনজিন ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া মেটা, বললাম না মেটা, এই যেহেতু ইলেকট্রন টেনে নেয় তাই দেখবে এই পজিশনগুলোতে প্লাস চিহ্ন দাঁড়ায়, অর্থ প্যারা পজিশনে প্লাস চিহ্ন দাঁড়ায়, তাহলে সে নিশ্চয়ই ইলেকট্রোফাইলটা সেখানেই যুক্ত হবে যেখানে ইলেকট্রন আছে, তো এখানে তো প্লাস চিহ্ন দাঁড়িয়ে গেছে অর্থ প্যারা, তাহলে অর্থ প্যারা নির্দেশক কিন্তু হয় না, সে তুলনায় এই মেটা পজিশনে ইলেকট্রন আছে, তাই সে কী করে মেটা পজিশনেই যুক্ত হবে। তাহলে বলা হচ্ছে যে ইলেকট্রোফাইলটা মেটা নির্দেশক যৌগ করলেও নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থ প্যারা প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন করে। আবার যদি আমরা নিউক্লিওফিলিক করি তখন তো হবেই। তাহলে সিম্পল আমি কি করবো, দুটো ছক করে বলা হচ্ছে যে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ায় নাইট্রোবেনজিন হচ্ছে মেটা নির্দেশক, কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নাইট্রোবেনজিন আবার অর্থপ্যারা নির্দেশক, সে তো হবেই। যেটা ইলেকট্রোফাইলের ক্ষেত্রে যেটা অর্থপ্যারা সেটা নিউক্লিওফাইলের ক্ষেত্রে মেটা, আর যেটা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা মেটা নির্দেশক সেটা নিউক্লিওফাইলের বেলায় অর্থপ্যারা হবে, যেটা এখানে হয়েছে। দেখো কারণ আমি কি বলবো, নাইট্রো হচ্ছে মাইনাস আর গ্রুপ হয়, তুমি রেজোনেন্স দেখাতে পারলে দেখাতে পারো, মানে একটা দেখিয়ে দিয়ে আমি দেখিয়ে দেবো যে এই জায়গায় আমার নাইট্রোবেনজিনের বেনজিনের সঙ্গে রেজোনেন্স করে অর্থ প্যারা পজিশনে, মানে রেজোনেন্স হাইব্রিডটা আমরা করেছো ক্লাস 11-এ আমরা করি এইটা, এই যে ও মাইনাস প্লাস এই, ওকে, তারপরে এই ইলেকট্রন টেনে নিচ্ছে, ওকে, এখানে এই হয়ে গেল প্লাস, এখানে কি তখন প্লাস হয়ে গেল, আবার এইটা তখন এখানে ওই যে অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার রাখা হয়। তাহলে মোটামুটি রেজোনেন্স হাইব্রিডটা কি, রেজোনেন্স হাইব্রিডটা যদি মানে নাইট্রোবেনজিনের রেজোনেন্স হাইব্রিড আঁকি তাহলে দেখা যাচ্ছে যে এইরকম রেজোনেন্স হাইব্রিডটা পাওয়া যাচ্ছে। এখানেও তাহলে এইগুলোতে মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এগুলোকে ডেল্টা প্লাস, তাহলে এই অর্থপ্যারা পজিশনে কি প্লাস চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সে কি একটা ইলেকট্রোফাইলের ক্ষেত্রে, তাহলে ইলেকট্রোফাইল কি করবে, এই যে ইলেকট্রোফাইল দেখো আমি দেখিয়েছি যে মেটা নির্দেশক, তাহলে এই রেজোনেন্স এখানে লিখে দিতে পারো, রেজোনেন্সের দ্বারা সে কী তৈরি হয়, এইরকম এই পজিশনে, এটা ডেল্টা লিখে দিতে পারো, এই পজিশনে প্লাস চিহ্ন দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই ইলেকট্রোফাইল সে আর ওই অর্থপ্যারাতে ঢুকতে চাইবে না, সে মেটাও নির্দেশকই হবে। আবার এইটাকেই যদি এই যে রেজোনেন্স হওয়ার পরে যে রেজোনেন্স হাইব্রিডটা হচ্ছে সেখানে যদি আমি নিউক্লিওফাইল দিই, নিউক্লিওফাইল মানে যারা নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন মানে নিউক্লিওফিলিং ফাইল, মানে ফিলিং, নিউক্লিয়াসের প্রতি ফিলিং আছে, ওকে। তো সেই ফিলিংয়ের কারণে সে কোথায় যুক্ত হবে, যেখানে তার প্লাসটা আছে, মাইনাস, সেই নিউক্লিওফাইল মানে তার মাইনাস, তবেই তো সে প্লাসের প্রতি তার অ্যাট্রাকশন, অর্থাৎ প্লাস অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ যেহেতু প্লাস, তাহলে প্লাস চার্জটাকে আমরা নিউক্লিয়াসের সঙ্গে কম্পেয়ার করে বলা হচ্ছে এটা নিউক্লিওফাইল, তাহলে অবশ্যই অর্থপ্যারা নির্দেশক হবে। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো করার জন্য না আমি একটা তোমাদের মডেলের দেখে নিও, আমি মডেল 1 দিয়ে দিচ্ছি, মডেল 2 খুব তাড়াতাড়ি আনবে।
এইটাকে না তুমি একটা ছক করো, আমি হয়তো একবার ডাইরেক্টলি উত্তর করে দিয়েছি, তুমি ছক করে নাও। আমি একটু বলছি কীভাবে করবে। অনেকেই এই জাতীয় কোশ্চেনটা অসুবিধা হচ্ছে, আমার ব্যাচের স্টুডেন্টরাও বলছিলে, কিন্তু এই কোশ্চেনটা খুব একটা কঠিন থাকে না, দেখতে কঠিন লাগে। দেখো ব্যাপারটা কি লিখবে, আমি ছক বানাবো যে প্রশ্ন অনুযায়ী, বা কিছু লেখার দরকার নেই, তুমি ছক বানিয়ে ফেলবে। কি করবে না, এই যে এ যৌগটা তার সংকেত কি, C6H5O2N। এবার বুঝতেই তো পারছো এটা নাইট্রোজেনিয়াস যৌগ হবে। নাইট্রোজেনিয়াসের মধ্যে ওই নাইট্রো বা ONO, NO2 বা ONO, নাইট্রাইট বা নাইট্রো, যে কোনো একটাই হবে দুটোর মধ্যে। আর C6H5 আছে মানেই বেনজিন হবে। ওকে, C6 থাকা মানেই, মানে সি এর যদি কার্বনের যদি 6-এর বেশি থাকে তবেও ভাববে কার্বন 6 থেকে এখানে কার্বন 6 থাকে, বা কার্বন 7, 8 এরকম থাকা মানেই তুমি বুঝবে যে একটা অংশ নিশ্চয়ই এর মধ্যে আবার কার্বন যদি 7 আছে, তার মানে নিশ্চয়ই একটা কার্বন হয়তো পরে বাইরে একটা কার্বন আছে, কিন্তু এখানে কার্বন অবশ্যই একটা বেনজিন রিং আছে। বেনজিন রিং অর্থাৎ ফিনাইল গ্রুপ আছে, C6H5, এই গ্রুপটা থাকবে। এবারে তোমাকে, যাই হোক আমি বলতে চাইছি ছকটা কি করবে না, এই রকম করবে, মানে এইটা করার পরে তুমি বলবে একে কি দেওয়া আছে, SnHCl। আমি যখন এটা জানি না, তাহলে আমি ছকটা করে নিচ্ছি, তুমি এই সাইডে টাইডে করবে। SnHCl দিলে কি হবে, বি যৌগ হবে, বি লিখে দাও, যার আণবিক সংকেত ব্র্যাকেটে লিখে দাও, পরে আমার মেলাতে সুবিধা হবে। ওকে, N। দেখো এটা বিজারণ, মানে নিশ্চয়ই নাইট্রোটা বিজারিত হয়েছে। এবারে কি বলছে না, বিকে শীতল অবস্থায় NO2-র সঙ্গে যুক্ত করলে, এটা তো আমার মডেলে আছে, এই কোশ্চেন তো মডেলেই আছে, ফার্স্ট মডেলে দেখছো। আমি বললাম না রাইমার্টিন থেকে একবারে পুরো এই প্রশ্নটাই, একেবারে এই প্রশ্নটা। ওকে, তো যাই হোক, এখানে আমাদের কি আছে, এবার বলছে যে এতে শীতল HCl দিয়েছে, ভাষাটা পড়ে পড়ে তুমি ছকটা বানাও, NaNO2 আর শীতল, শীতল মানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আমরা কলেজে করতাম, বরফ নিয়ে যেতে হতো আমাদের। হ্যাঁ, তো কি করব আমরা, তারপরে বি থেকে আমরা কি করব, বি দিলে কি হবে, দ্রবণ যোগ করা হলে উৎপন্ন পদার্থ, এখানে কিন্তু CD এরকম কিছু মানে না, এটা একটা উৎপন্ন পদার্থ। কি পদার্থ আমার জানি না, উৎপন্ন পদার্থ মানে এটা স্টপ হয়ে গেছে, এখানে একটা স্টপেজ মনে করো। উৎপন্ন পদার্থের কে সোডা লাইন দিলে, একবারে হুবু এই প্রশ্নতে সোডা লাইন বলতে এনে, আচ্ছা উৎপন্ন পদার্থের, আচ্ছা উৎপন্ন এখনো দিইনি, এই লাইনটা পড়া হয়নি। উৎপন্ন পদার্থে কিউপ্রিস সায়ানাইড দিয়েছে, এবারে কি CuCN আর KCN দিয়েছে, তার মানে বুঝতে পারছো এটা নিশ্চয়ই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, একবারে বোঝাই যাচ্ছে কি হবে। যাই হোক, তবুও এরকম ছক করে ফেলবে। এবারে তাহলে বলছে করলে C উৎপন্ন হবে, করলে C, এইটা তাহলে C হবে, অর্থাৎ এখানে সায়ানো, নিশ্চয়ই সায়ানো বেনজিন বা বেনজিন নাইট্রাইল। তাহলে এতে আমি কি দেব, এতে বলছে ওই C উৎপন্ন হবে, C উৎপন্ন হবে। যৌগটিকে সোডা লাইন, ও সি, আচ্ছা বিক্রিয়া ঘটিয়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু এই জন্য ভালো করে পড়বে। হ্যাঁ, সেটা কিন্তু ওটা নয়, বলছে আবার এখানে আবার একটা যৌগ তৈরি হবে, উৎপন্ন বিক্রিয়া, মানে উপস্থিত KCN এর উপর বিক্রিয়া ঘটে, হ্যাঁ বিক্রিয়া ঘটিয়ে তাকে আবার আদ্র বিশ্লেষণ করা হলো, অর্থাৎ এখানে ওই যে সায়ানোবেনজিন হবে, তাকে আবার সায়ানোবেনজিনের হাইড্রোলিসিস করলাম এক্ষুনি, বেনজোয়িক অ্যাসিড মানে COOH হয়ে যাবে। তাহলে যেটা হবে এইটা হচ্ছে C। ওকে, C করলে C যৌগ উৎপন্ন হবে, অর্থাৎ বেনজোয়িক অ্যাসিড এসে নাকি C। আমি জানি না, আমি এরকম করবো আর কি। আমি এখানে কি লিখবো ছকে, আমি যে ছক বানানোর লক্ষ্য, আমি এখানে লিখবো আদ্র বিশ্লেষণ। এখানে আমি জানি না, এরকম একটা পদার্থ লিখে দেবো, স্টার চিহ্ন, উৎপন্ন পদার্থ লিখে দেবো, পদার্থ বা উৎপন্ন পদার্থ। এখানে আমি এখানেও যেমন উৎপন্ন পদার্থ লিখলে, এখানেও লিখবে উৎপন্ন পদার্থ। ওকে, এবারে কি বলে, আদ্র বিশ্লেষণ করলে C হবে, C। আবার C এ কি সোডা লাইন, অর্থাৎ NaNO2, NaOH আর CaO, এটা বুঝতে পারছো। সোডা লাইন কার করি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডা লাইন করলে ডিকার্বক্সিলেশন হবে, করে কি হয়, এটা বেনজিন হবে। এখানে বলে দিচ্ছে যে এটা আচ্ছা D উৎপন্ন হয়, ওখানে আমাদের একটু চেঞ্জ আছে যে বেনজিন উৎপন্ন হয় এখানে, মানে ওখানে 3 নাম্বার দেওয়ার জন্য, এই জন্য আমাকে ডিটাকে বেনজিন বলে দিয়েছিল। এটা 4 নাম্বার দেওয়ার মতো প্রশ্ন হয়ে গেছে, এটা ABCD 4 নম্বর, বা এখানে ওই মানে এটা 2 নাম্বারের প্রশ্ন হয়তো ছিল। তো যাই হোক, তো এখানে আমাদের কি হবে, D উৎপন্ন হবে। কথা বুঝতে, এইরকম একটা ছক আগে বানিয়ে নেবো, মানে বইয়ের ভাষাটা তুমি যদি পড়ে এটা করতে বসে যাও, তোমার একটু ভাবতে অসুবিধা হবে, তাই তুমি যদি এরকম ছকটা বানিয়ে নাও, তাহলে কিন্তু তোমার প্রশ্নটা করতে আশা করি সুবিধা হবে। ওকে, চলো দেখো, এই জন্য আমি করে নিয়েছি, আমি একবারে বুঝে গেছি, আমি সেই মাফিক দেখো করে নিয়েছি। ওকে।
চলো এবারে তোমাদের ওই যে ABCD শনাক্তকরণ, তোমরা যদি এরকম নামটা লিখে এই ব্যাকের এই শনাক্তকরণের জায়গায় নামটা একটু লেখা ভালো, এইখানে এ লিখে দাও, তাহলে আমি পরে আর ABC এরকম করে লিখতে হবে না। ওকে, তবে সময় বাড়লে একটু করে দেবে, শেষে একটু জায়গা রেখে দেবে। হ্যাঁ, অর্গ্যানিকটা এটা শেষের পার্টেই থাকে। যদি সময় কম থাকে তাহলে এইখানে ব্যাকেটে ABC লিখে দিয়ে চলে আসবে। চলো 7 প্রশ্ন। আর নাইট্রো কতটা আছে? নাইট্রো ও এইখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের টপিক 3 এখান থেকে শুরু হচ্ছে। চলো আর বেশি নেই। তাহলে এটা হয়ে গেল। তাহলে এবারে 7 প্রশ্নে আছে, দেখো 7 এতে কি আছে? 7 এতে আমার আছে এই যে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এই NaOH2 হিট হিট দিলে তাহলে ভাববে যে এইখানে দেখো এই যে নাইট্রেশন, মানে এই যে NaNO2 দিলেও কিন্তু নাইট্রেশন হয়। ক্লোরাইড দেখো এই যে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া আমরা পড়েছিলাম অ্যালকিল হ্যালাইডে। NaNO2 দিলে কি এই NO2 গ্রুপটা এখানে প্রতিস্থাপন করবে, তা NO2 গ্রুপ ঢুকে গেল। এবারে দেখো এই দিলে কি এই NO2 গ্রুপ কি হয়, এই পশম মাধ্যমে বারবার এই বিক্রিয়া আসছে, পশমের মাধ্যমে বিজারিত হয়ে এটা উৎপন্ন হচ্ছে। এবারে এখানে টলারেন্স দিলে NO হয়ে যাচ্ছে, NO হয়ে যাচ্ছে, বারবার ওই বিক্রিয়া হচ্ছে। NO2 দিলে কি হবে? অ্যানিলিন। আর এটা কি হবে? সায়ানোবেনজিন, এক্ষুনি আমরা করলাম। অ্যানিলিন হয়ে যাচ্ছে। অ্যানিলিনে কি কার্বিল অ্যামিন বিক্রিয়া, 1 ডিগ্রি অ্যামিন একমাত্র কার্বিল অ্যামিন দেয়, 2 ডিগ্রি 3 ডিগ্রি দেয় না। পার্থক্য করতে কাজে লাগবে। তারপর মুলিকান বার্গার টেস্ট, ভাষায় কী ছিল? কি নির্ধারণে কীভাবে নির্ধারণ করবো মুলিকান বার্গার টেস্টে? দেখো এখানে যা ভাষাটা লিখেছি ভেসে লিখে দেবে, এই বিক্রিয়া আমরা বারবার বললাম, লিখে দিতে পারবেন। তারপরে দেখো 9 চলো 9 প্রশ্নটা কি আছে? 9 প্রশ্ন, হ্যাঁ দেখো এইটা 2025-এ এসে গেছে বলে আমি আর করিনি, তবে তোমরা করতে পারো, বই দেখে নেবে। মানে বেশিরভাগ তো হয়ে গেল। আমরা অ্যাসিড মাধ্যমে দেখো একবার ক্ষার মাধ্যমে করলাম না, সেই যে হাইড্রোজোবেনজিন হলো, আর এবার হাইড্রোক্সিল অ্যামিন যেটা নিউট্রাল পশম মাধ্যমে নাইট্রোবেনজিন, মানে অ্যাসিড মাধ্যমে মানে জিঙ্ক গাঢ় HCl, তাহলে নাইট্রোবেনজিন এক জিঙ্ক গাঢ় HCl মানে কি? এটা অ্যাসিড মাধ্যমে বিজারণ। তাহলে জিঙ্ক গাঢ় HCl এসএন গাঢ় HCl দিলে কি হবে? তাহলে অ্যানিলিন হয়ে যাবে, NO2টা NH2 হয়ে যাবে। ওকে, আমি মানে এটা 2025-এ এসে গেছে, এই যেটা আমি প্রশ্ন করতে করতে পড়লাম। তাহলে আমরা 10 এগুলো করছি। দেখো 10 জলীয় অ্যামোনিয়া দিয়েছে, অ্যামোনিয়া দিলে দেখো তাহলে জলীয় অ্যামোনিয়া দিলে এটা হচ্ছে আমাদের এই যে এইখানেও দেখবে জলীয় NH2 দিলে এইখানে ক্লোরিনেশনটা এইখানে অ্যানিলিন ঢুকে যাবে। এবার ব্রোমিন জল দাও, তাহলে ব্রোমিন এইগুলোতে ব্রোমিনেশন হয়ে যাবে, এই 2 জায়গাতে ব্রোমিনেশন হয়ে যাচ্ছে। কারণ এই যে অ্যানিলিনের সাপেক্ষে কি, অ্যানিলিনটা হলো এখানে অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা, তাহলে এই প্যারা পজিশনে তো নাইট্রো ঢুকে বসে আছে। ওকে, প্যারা পজিশনে নাইট্রো ঢুকে বসে আছে, তাই কি এই পজিশন দুটোতেই ঢুকবে, অর্থ পজিশন দুটোতে। জল দিলে আমরা অ্যানিলিনে জল দিলে দেখবে এই যে অর্থপ্যারা সবগুলোতে, মানে অ্যানিলিনে হচ্ছে বেনজিনকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, আরও ইলেকট্রন দিয়ে এখানে আরও বেশি ইলেকট্রন রিচ হয়ে যাচ্ছে। তাই এর মানে জল আমরা অ্যালকোহলেও যেমন অ্যালকোহল দিলেও অ্যালকোহলের OH গ্রুপও কিন্তু বেনজিনারকে অ্যাক্টিভেট করে দেয়। তাই এখানে ব্রোমিন জল দিলে কি হবে, এই অর্থপ্যারা সবগুলোতে ব্রোমিনেশন হয়ে যাবে, যেমন ফেনল দিলেও হয়, এখানে NH2 থাকলেও এই কেসটা হয়। ওকে, তাহলে আমরা এই নাইট্রো মানে এই যেহেতু NH2 আছে, তাহলে এই পজিশনে হয়ে যাচ্ছে ব্রোমিনেশন। ওকে, তারপর দেখো এই রিয়েজেন্ট দিয়েছে, এই রিয়েজেন্ট দেওয়ার মানে কি, এইটা দেওয়ার অর্থ হলো যে আমার এই NH2টা কি হয়ে যাবে, NH2 হয়ে যাবে। এই স্টেপে কি হয়ে যাবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই স্টেপে কি হবে, ডাইজোনিয়াম ক্লোরাইডটা চলে যাবে, নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, H এসে যাবে, অর্থাৎ এটা বেনজিন হয়ে যাবে। ওকে, এগুলো তো সবগুলোতে একটা H আছে, এখানে H এর বদলে ছিল N2Cl। এবার সেখানে H3+ দিলে এখানে এটা নাইট্রোজেন চলে যাবে, এটা হয়ে যাবে H, এখানে হয়ে বেনজিন হয়ে যাবে। তো তারপর ক্লোরিনেশন করো, এর ক্লোরিনেশন করলে এই NO2 কি মেটা নির্দেশক, তাহলে মেটা পজিশনে ক্লোরিনেশন হলো। এবারে এসেনসিয়াল গাঢ় HCl এটা দিলে NO2 গ্রুপটা এটা হচ্ছে ওই মাধ্যমে ক্ষার মাধ্যমে পশমনের বিজারণ, ওই যে বললাম না ক্ষার মাধ্যমে বিজারণ, পশমন বলছি ক্ষার মাধ্যমে বিজারণ, নাইট্রোজেনের ক্ষার মাধ্যমে বিজারণ করলে আমার কি হচ্ছে, এই এটা বিজারিত হয়ে যাবে। মানে অ্যাসিড মাধ্যমে বিজারণ হচ্ছে, অ্যাসিড মাধ্যমে দেখো, হ্যাঁ অ্যাসিড মাধ্যম আছে প্রথমে, NH2টা SN গাঢ় HCl আছে, হিট আছে প্রথম স্টেপে,
সেকেন্ড স্টেপে অ্যাকচুয়ালি এখানে কি হয় যে এইখানে একটা মানে NH2 হয়, এখানে একটা ইন্টারমিডিয়েট আগে যৌগ তৈরি হয়, বুঝতে পারলে? তাকে হাইড্রোলিসিস করার জন্য এটার দরকার হয়। ওকে, আমি আর অতটা ডিটেলসে বলছি না। মানে এখানে এই রিয়েজেন্ট দিলে প্রথমে একবারে ডাইরেক্টলি অ্যানিলিন হয়ে যাবে না, এটা ইন্টারমিডিয়েট হবে, তাকে আবার হাইড্রোলিসিস করলে আমার এই অ্যানিলিন NH2 হবে। তাই এই দুটোর মিলেই মোটামুটি NO2কে কী হবে, NO2টা এখানে NH2 হয়ে যাবে। দেখো যতগুলো আমরা সামনে করে এলাম সেই কমনেই এখানে নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে একেবারে কমন প্রশ্ন আছে। তো এবারে আমরা এখানে যদি এই রিয়েজেন্ট দিই, দেখো এই রিয়েজেন্ট কী করবে, একে কী করবে, ডাইজোনিয়াম ক্লোরাইড, দেখো এই যে রিয়েজেন্ট আছে দুটো স্টেপে করবে, একে আগে বানাবে কি N2Cl, তারপর আবার N2Cl এ এই কপার ব্রোমাইড দিলে কি হয়ে যায়, এইটা এখানে আবার ব্রোমিন হয়ে যাবে। বাস, চলো তাহলে আমাদের হয়ে গেল, টপিক 2 কমপ্লিট হয়ে গেল। খুব শীঘ্রই আমরা টপিক 3 আনবো। তোমরা যারা ভিডিওগুলো দেখছো, আমি সারা বছরই দেখো পুরো রায়মার্টিন তোমাদের করিয়ে দিলাম, তো আশা করি তোমাদের উপকার হয়েছে ভিডিওগুলো। এখন যে ভিডিওগুলো দেখছো, আগে যারা ভিডিওগুলো দেখেছো তোমাদের বন্ধুদেরকে একবার প্লেলিস্টটাই সাজেস্ট করে দেবে, প্লেলিস্টের লিঙ্ক আছে দেখবে, সেই প্লেলিস্টটাই সাজেস্ট করে দেবে। ওকে, আর তোমাদের অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আশা করছি। ওকে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। গড ব্লেস ইউ অল, বেস্ট অফ লাক ফর ইউর HS এক্সাম।